পাদ পদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমি প্রথমেই আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, শ্রী শ্রী স্বামীজির চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ মাস্টার মহাশয়ের চরণে। প্রণাম জানাই আজকে যে যার স্মরণে আমরা এই সভা, সেই সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজিকে আমার সাষ্টাঙ্গ ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। এবং প্রণাম জানাই মঞ্চে উপবিষ্ট পূজ্যপাদ স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজকে। উনিও অনেকদিন দেখেছেন, মানে মঠে তো দীর্ঘদিন ছিলেন। এবং আমার শ্রদ্ধা নমস্কারাদি জানাই এখানকার অধ্যক্ষ সিদ্ধেশানন্দজি এবং অন্যান্য সাধু ব্রহ্মচারী ভাইদের। এবং পরম শ্রদ্ধা জানাই আপনাদের সকলকে, আপনারা শ্রীরামকৃষ্ণ ভক্ত অনুরাগীদের। এবং আজকে মহারাজের কে প্রতি স্মরণ করব বলে আপনারা হাজির হয়েছেন। দেখুন, যে কোনো উচ্চ আধ্যাত্মিক মহাপুরুষের সম্বন্ধে কিছু বলা বা তাদের সম্বন্ধে স্মৃতিচারণ করা আমাদের মতো সাধারণ মানুষের অতি দুরূহ ব্যাপার, দুঃসাধ্য। কারণ তারা এতই সাধারণভাবে জীবনযাপন করেন, তাই তার প্রকৃত মূল্যায়ন করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আপনারা গীতায়ও জানেন, ভগবান বলছেন অবজানন্তি মাং মৌরা মানুষিং তনুমাশ্রিতম। মানে ভগবান মানুষ রূপে আসেন বলে তাই সাধারণ মানুষেরা তাকে চিনতে পারে না। ঠিক তেমনি সাধারণ মানুষের পক্ষে আমাদের মতো তার প্রকৃত কাজ কর্ম কথাবার্তার মূল্যায়ন করা সত্যি অত্যন্ত দুরূহ ব্যাপার। এবং আপনারা আরও জানেন, প্রত্যেক মানুষ তার যে বুদ্ধির দৌড়, বিচার ক্ষমতা, এবং ঠাকুরের কথায় হচ্ছে যে যার যতটুকু পুঁজি সেইটুকু দিয়েই কিন্তু সে অপরকে মূল্যায়ন করতে চেষ্টা করে। তো ঠাকুরের সেই গল্পটি, বিখ্যাত গল্পটি জানেন যে যার যেরকম পুঁজি, মানে এক ব্যক্তি, অনেকে হয়তো পড়েছেন, এক ব্যক্তি একটি মূল্যবান রত্ন তার দাম যাচাই করার জন্যে তার ভৃত্যটিকে বলছেন, যাও বাজারে গিয়ে জেনে আসো কে কি দাম দেয়। তো প্রথমে বলেই দিলেন যে বেগুনওয়ালার দোকানে যাও। তো সে তো বেগুনওয়ালার দোকানে প্রথমে গেছে। তারপরে তাকে বলছে যে এবারে কাপড়ি দোকানের কাছে যাও। তো তিনি কাপড় দোকানের কাছে গিয়ে দাম জিজ্ঞেস করেছেন। তারপরে বলছেন তুমি জোহরির কাছে যাও। তো বেগুনওয়ালা তার দাম দিয়েছে 9 কেজি বেগুন দিতে পারে ম্যাক্সিমাম, তার বেশি সে কিছুতেই দিতে পারবে না। আর কাপড় দোকানি 900 টাকার বেশি দিতে পারবে না। আর জোহরি গেছে, তো সেখানে জোহরি দেখেই চিনে ফেলেছে এটি কিন্তু মূল্যবান বস্তু, তাই সঙ্গে সঙ্গে দাম দিয়েছে 1,00,000 টাকা। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে আমার তো, আমি যতটুকু জানি, ওই 9 কেজি বেগুনালার অবস্থা, স্বাভাবিকভাবেই সেই রকমই মূল্যায়ন হয়তো করব। যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা নিজ গুণে মার্জনা করে দেবেন, আর মহারাজ তো মার্জনা করবেনই। মহারাজের সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় তার ছিল অসীম সহ্য ক্ষমতা ও সহনশীলতা এবং অতি সহজ সরল সাধারণ জীবনযাপন। মানে সিম্পলিসিটি, যাক কথায় আমরা যেটি বলি, মানে অতি সাধারণ জীবন। সেটা আমরা তাকে যখন মহারাজের সঙ্গে প্রথম দিন দেখা হয় তখনও তাকে আমরা যেরূপভাবে দেখেছি, তিনি যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেই একই রকম জীবনযাপন দেখেছি। তার কাছে সর্বদাই ফ্রিলি আমরা যেতে পারতাম। এবং তিনি যখন সাধারণ সম্পাদক
মানে এই মঠ মিশনের তিনি সর্বোচ্চ পদাধিকারী, তখনও কিন্তু দেখেছি সেই একই রকম কোনো রকম, এমনকি তিনি যখন সংঘগুরু তখনও কিন্তু তার সমস্ত কথাবার্তা কাজ ব্যবহার সব কিন্তু একেবারে অতি সাধারণ মানুষের মতো। আপনারা বইয়ে পড়েওছেন, হয়তো কেউ তার সঙ্গে দেখা করতে এসছে, কিন্তু তার সঙ্গে দেখাই হয়েছে প্রথমে, কিন্তু চিনতে পারেনি যে ইনি হয়তো ওখানে সেক্রেটারি। তো আমি সাধারণত যেগুলি আপনারা বইয়ে পড়েছেন এবং ইতিমধ্যে শুনেছেন, আমি সেগুলিকে বলতে পুনরাবৃত্তি করব না, এবং আমি যেটুকু দেখেছি সেইটুকুই আমি বলবো। তো যেটা বলছিলাম তা ছিল অসীম ধৈর্য এবং সহনশীলতা এবং অতি সাধারণ জীবন, সিম্পলিসিটি এবং ত্যাগ ও তিতিক্ষার ময় জীবন, এবং শাস্ত্র এবং সঙ্গীতে প্রবল অনুরাগ, এবং তিনি ছিলেন দক্ষ পোষক। সর্বোপরি বলতে গেলে বলবো যে তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণ সঙ্গগত প্রাণ, এবং শ্রী শ্রী ঠাকুর মাময় ছিল তার জীবন। তো এই সঙ্গগত প্রাণ এবং ঠাকুর মাময় জীবন একে অপরের পরিপূরক, অন্য গুণগুলি কিন্তু এর মধ্যেই এসে যায়। তো আমি সময় পেলে সেগুলি একটু একটু বলার চেষ্টা করব। মহারাজের প্রথম সান্নিধ্যে আসি, মহারাজের কৃপা পাই, সেটি হলো 1886 খ্রিস্টাব্দের প্রথমের দিকে। আমি তখন সবেমাত্র কয়েক মাস জয়েন করেছি বেলুড় মঠে, এবং আপনারা শুনলেন সামান্য একটু হোমিওপ্যাথি বিদ্যা ছিল। সেই হিসাবে সেই উপলক্ষে ঠাকুর কৃপা করে এইরূপ মহাপুরুষদের সেবা করার সুযোগ করে দিয়েছেন। তো হঠাৎ একদিন আমাকে আমাদের যিনি ইনচার্জ ছিলেন ওই সময়ে মহারাজ, তিনি বললেন তোমাকে একটু সারদাপীঠে যেতে হবে, কারণ তখন আমরা গেটের বাইরে যেতে হলে পারমিশন না নিয়ে যেতে পারতাম না, তখন সবে জয়েন করেছি। তো বললেন জয়রাম মহারাজ ডেকেছেন, ওনার সঙ্গে দেখা করবেন। মহারাজকে তখন বড়রা এবং অন্যরাও জয়রাম মহাজি বলতেন, কারণ আপনারা জানেন তার নাম ছিল জয়রামন। তো সে জয়রাম মহাজি বলতেন তখন মঠের সবাই। মানে সন্ন্যাস নামে যারা অনেক দিন থেকে থাকে তাদের কিন্তু সন্ন্যাস নামে অনেকেই চেনে না, যেমন আমাকে সন্ন্যাস নামে চিনবে না মঠের কেউ, বেশিরভাগ লোক আমার ডাক নামেই বেশি চিনে সবাই। তো সেরকম তো আমি তো আমার কাজ শেষ করে গেলাম, মহারাজকে গিয়ে প্রণাম করতেই মহারাজ তার শারীরিক কয়েকটি সমস্যার কথা বললেন। আপনারা জানেন হাওড়া হাইলি পলিউটেড জায়গা, এবং ওই সময় তো কলকারখানা সব ছিল, এবং তাতে মানে বিভিন্ন রকম ফাইবার বা কেমিক্যাল বাতাসে সবসময়ই থাকতো। মানে আমরা যেটাকে বলি ইওসিনোফিলিক জোন, মানে অ্যালার্জিক জোন, সেটি হাওড়া। তো মহারাজের কিন্তু এই অ্যালার্জিক রাইনাইটিস ছিল, মানে খুব কষ্ট পেতেন, এবং একটু পেটেরও সমস্যা ছিল ওই সময়। তো মহারাজ তার কষ্টগুলো বললেন, এবং বললেন যদি কিছু আমার ওষুধ থাকে মানে তাহলে যদি দেয়, যদি এতে উপকার হয়। তো আমি তো যে ওষুধগুলি মনে হলো সেটি বললাম। বলার পরে মহারাজকে প্রণাম করে চলে আসব। তো কেন বললাম, তিনি মানে কৃপা করে তার স্নেহের কোলে নিয়েছেন, সেটি আপনারা পরের কথা শুনলেই বুঝতে পারবেন। তিনি বললেন প্রণাম করে যখন চলে আসব, দীপ্তি মহারাজ ছিল, আপনারা জানেন হয়তো যদি পড়ে থাকেন, যে তার শুরু থেকেই সচিব, মানে যিনি জ্ঞানব্রতানন্দজি মহারাজ, বর্তমানে ম্যানেজার মঠেন, মহারাজের সেক্রেটারিও ছিলেন। তো মহারাজ তাকে বললেন দেখো দেখো ভান্ডারি কিছু খাওয়াবে কিনা ঠিক নেই, তো তুমি একে একটু কিছু কিনে খাওয়াও। তো তো আমি তো তখন নবাগত ব্রহ্মচারী ভাবুন। তো তিনি এই যে
সকলের প্রতি একটা ভালোবাসা, স্নেহ, আদর, বা মানে সন্তানকে বা নাতিপুতিকে যেরকম ভালোবাসা, সেটি কিন্তু আমরা প্রথম দিন থেকেই পেয়েছি। এই যে তার স্নেহ ছায় ঢুকে পড়েছি, কখন আমার অজান্তেই আমি জানি না। স্বাভাবিকভাবেই খুব ফ্রিলি তাদের কাছে যে কোনো সময় যেতে পারতাম। সে প্রথম দিন কেন, তিনি যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তখনও, তিনি যখন জেনারেল সেক্রেটারি তখনও, যে কোনো বিষয়ে যদি দরকার হয়েছে গেছি, মানে কোনো রকম বিধিনিষেধ, কখনো তাকে বিরক্ত হতে দেখিনি। এমনকি তার ঘরে গেছি তখন খাচ্ছেন, তখনও কিন্তু আমরা মানে তিনি যেটুকু দরকার উত্তর দিয়ে দিতেন। তো এই দেখেছি সিম্পলিসিটি বলতে এই জিনিস, বা সংঘগত প্রাণ যেটি বললাম, এই সবগুলি কিন্তু এই দেখেই বোঝা যায়। তো মহারাজ তো সেই থেকে যখনই যেতাম আমার তো বরাদ্দই হয়ে গেল যে কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। তো বলছে ভান্ডারি দেবে কিনা, বলছেন আসলে ওই সময় আপনারা শুনেছেন যারা যারা বই পড়েছেন, মানে ওইখানের ওই আশ্রমের আর্থিক অবস্থা অত ভালো ছিল না। পরে মহারাজ ওইটিকে একটি ভালো জায়গায় নিয়ে এসেছেন। তো স্বাভাবিকভাবেই তার মানে মহারাজ ওইখানে তখন আমরা আমি কোল্ড ড্রিঙ্কস খাবো বলতে কিনে নিয়ে এনে আমাকে খাওয়ালেন। তো আমার ওটা তো বরাদ্দ হয়ে গেল। এবং আমরা দেখেছি এই যে প্রথম দিন তিনি কিছু খাওয়ালেন, এটি কিন্তু আমি একদম শেষ দিনেও তাই দেখেছি। মানে এ অদ্ভুত জিনিস, এ আলাদা ধরনের ভালোবাসা। আপনারা শুনে থাকবেন যে ভালোবাসা কাকে বলে, সঙ্গে ভালোবাসা দিয়ে আমাদের সঙ্গ গড়া। এই যারাই ওই চেয়ারে বসেন, মানে ঠাকুরের প্রতিও যে আমরা বলি, তাদের সকলেই যেন সেই এক সুরে বাঁধা। আমি বলছি যে আমরা যখন প্রথমে শেষের দিকেও গেছি, আমি সাধারণত মহারাজের কাছে খবর নিতে যেতাম 10টার দিকে। ওই সময় তো একটু কফি টফি খেতেন। তো রবিবার হলে একটু আগেই যেতাম যাতে মহারাজের কাছে অনেক সমক্ষণ থাকতে পারি। তো মহারাজ যে তখন প্রেশার দেখে কিছু ওষুধ দরকার হলে এক্সট্রা দেওয়া হয়। তারপরে আমি তো জিজ্ঞেস করি যে মহারাজ কেমন আছেন, কিছু দরকার আছে কিনা জিজ্ঞেস করে নিই। তো তারপরে তো মহারাজ কফি খেতে শুরু করলে আমি চলে আসি সাধারণত। কিন্তু মহারাজ তখনও শেষের দিকে, যখন বলছি মানে একেবারেই শেষের দিকে, তখনও বলছেন তুমি কফি খেয়ে যেও। তো ভাবুন, তো স্বাভাবিকভাবেই তার সেবকরা প্রতিদিনই আমাকে বলতেন যে কি খেয়ে যান। আমি বললাম হ্যাঁ মহারাজ আমি খেয়ে যাচ্ছি। তো আমরা তো মঠেই আছি, মঠেই খাচ্ছি, অথচ এই যে একটা আলাদা টাচ, সেটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন। এটা কিন্তু কম নয়, এটা কিন্তু ওদের সকালের মধ্যেই দেখেছে। আমি বলছি গম্ভীরানন্দজি মহারাজ কথা, তাকে অনেকেই জানেন যে একটু গম্ভীর প্রকৃতি। তিনি একদিন মেলার দিন ওই রকম গেছি, যেমন আমার ডেলি যাই, মহারাজকে জিজ্ঞেস করে তো চলে আসব। তখন মহারাজ তার সেবক জগদীশ মহারাজকে বলছেন যে আরে গোপাল রোজ আসে রোজ যায়, ওকে কিছু ভিজিট টিজিট দিস। তো আমি তো আশাই করিনি মহারাজ এরকম বলবেন। স্বাভাবিকভাবে আমি বললাম হ্যাঁ মহারাজ আমি তো রোজ এখানে কিছু খেয়ে যাই ভালো মন্দ। তখন মহারাজ বলছেন না না, আজ মেলার দিন, ও যা খেতে চায় তোদের এখানে থাকলে খাওয়া, তো না হলে তোরা মেলা থেকে কিনে খাওয়া। তো ভাবুন, আমরা ভাবতেই পারি না যে এই ধরনের মানে তার কাছ থেকে শুনবো, তাতেই তো আমাদের আনন্দে প্রাণ ভরে গেছে। তো এই একই জিনিস কিন্তু দেখেছি ভূতেশানন্দজি মহারাজের ক্ষেত্রেও। মহারাজকে হাঁটিয়ে আমি একটু তার পায়ে হাত বোলাই। তো সে সময় তো মহারাজের কাছে বসে আছি, হঠাৎ তিনি বলছেন আজকে একটা ভালো জিনিস আসছে। আমি একটু ভালো খেতেও ভালোবাসতাম। স্বাভাবিকভাবে মহারাজ বলছেন যে যাও যাও ভেতরে যাও, মানে আজকে একটা ভালো জিনিস এসেছে, কোথায় শেষ হয়ে যাবে, তা তারপরে এসে তুমি পায়ে হাত বুলাবে। তো দূর থেকে তার আরেক সেবক বলছে না না মহারাজ ওর জন্য রাখা আছে, ওখানে বসুক। তো তো এদের যেন সবাই এক সুরে বাঁধা। এই তো আমরা প্রথম দিন তার এই যে স্নেহ ভালোবাসা পেয়েছি। তো আমি যদি সময় পাই তাহলে পরে পরে ধীরে ধীরে প্রত্যেকটি জিনিসই বলবো যে কেন বললাম তিনি সংঘগত প্রাণ। সংঘগত প্রাণ বলতে গেলে সংঘ মানে আমরা কি বুঝি, সাধু সন্ন্যাসী, ঠাকুরের ত্যাগী সন্তান, এবং
তাদের গৃহী সন্তান আর সাধারণ মানুষ, ভক্ত বা অনুরাগী। আমরা দেখেছি যে সাধু ব্রহ্মচারী তার কাছে যারা থাকতো তাদের অলরাউন্ড যাতে ডেভেলপমেন্ট হয় সেদিকে তিনি সদা সতর্ক দৃষ্টি রাখতেন। এবং কেন রাখতেন আমরা পরে অনুধাবন করেছি, যাতে তারা একটি ভালো ঠাকুরের যন্ত্র বা কর্মী হতে পারে, ভবিষ্যতে আমাদের এই অর্গানাইজেশনকে অনেকভাবে সাহায্য করতে পারবে, অনেকভাবে কাজে লাগবে। এটি কিন্তু দেখেছি, আমরা কীরকম শুনলে, যেখানে ওখানে মহারাজের কাছে যারা জয়েন করত শুরুতেই তার দিকে পূজা শেখানো হতো এবং নিজে শাস্ত্র নিয়ে বসতেন। ন্যাচারালি তো যাওয়ার কথা, অন্যেরা তো আসতেই হবে জুনিয়রদের, তো নিজে বসতেন, শাস্ত্র পাঠ করাতেন। এবং শুধু তাই নয়, কারো যদি বিশেষ গুণ থাকে সেই গুণটি যাতে আরও বিকশিত হয় তার জন্য তিনি নিজে সর্বতভাবে চেষ্টা করতেন। আপনারা এর মাঝে যদি কেউ শুনে থাকতে পারেন দীপঙ্কর মহারাজ অর্থাৎ সর্বজ্ঞানন্দজি, তো তিনি, তার গলা ভালো ছিল এবং গান জানতেন, এবং তিনি তাকে আরও যাতে সে ভালো হয় তার জন্য আমরা নিজেরা কাছ থেকে দেখেছি কিভাবে তিনি চেষ্টা করেছেন। এই যে সংঘগত প্রাণ, এই জন্যই বলছি, আপনি দেখুন তখন বেলুড় মঠে নতুন কিছু করা খুব দুষ্কর ব্যাপার, আপনারা জানেন না, কারণ অনেক বড় বড়রা আছে, তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। কিন্তু তার ইচ্ছা ছিল যে কি করে এই ঠাকুরের, স্বামীজির গাওয়া এবং স্বামীজির লেখা যে গানটি আরতিকম একই রকমভাবে সবাই গাইতে পারে, সেটির একটা নির্দিষ্টভাবে পাবলিশ করা, সেটা তিনি, আমরা দেখেছি তো, আপ্রাণ চেষ্টা করেছে। শুধু তাই নয়, বারে বারে একবার দুবার তিনবার এইরকমভাবে চেঞ্জ করে ফাইনাল এইটি এসেছে। আজকে ঘরে ঘরে দেশে বিদেশে আপনারা শুনতে পাচ্ছেন সেই একই সুরের। এর জন্যে কিন্তু প্রচুর শ্রম দিতে হয়েছে তাকে, এবং তিনি নিজেও ওই সব খুবই এনকারেজ করার জন্যে তাদের সঙ্গেও বসতেন, অত তার নিজের কাজ থাকা সত্ত্বেও। সেটা আপনারা হয়তো অনেকটা সর্বজ্ঞানন্দজির কাছ থেকে শুনেছেন, তিনি মাঝে একদিন বলেছেন। তো শুধু তাই নয়, কোনো নতুন ব্রহ্মচারী হয়তো মাস্টার ডিগ্রি পাশ করে এসেছে, তো সেখানে তাকে পিএইচডি করানোর জন্য উৎসাহী হয়েছেন, তো যাতে সে ভবিষ্যতে অনেক বড় কাজে ঠাকুরের সঙ্গে সাহায্য করতে পারে। এগুলো দেখেছি, ওই জন্যই আমি বললাম যে যাতে সাধু ব্রহ্মচারীদের অল রাউন্ড ডেভেলপমেন্ট হয়। এক তো আমরা বললাম যে ভালোবাসা, তা প্রথমেই বলেছি যে এরকম ভালোবাসা তো তারাই দিতে পারে যারা সকলকে সমদৃষ্টিতে দেখে। গীতায় যে সমদর্শন আপনারা পড়েছেন, তো সেই সমদৃষ্টি না থাকলে কিন্তু এটি সম্ভব নয়। জল খাও। তো অলরাউন্ড ডেভেলপমেন্টের কথা ঠিক তেমনি শুধু যে সাধু ব্রহ্মচারীদের নয়, আপনারা দেখবেন ভক্তদেরও জন্যে তিনি সদা সর্বদা, যারা রামকৃষ্ণ অনুরাগী ভক্তরা, আপনারা অনেকেই হয়তো জানেন যে মহারাজ যখন ওই 85-86 সালের কথা বলছি, তখন থেকে অনেক দীর্ঘদিনই যে 11:30টায় মঠের গেট বন্ধ হয়ে যায়। তারপরে যদি কেউ ভক্তেরা আসে, অনুরাগী আসে, দর্শনার্থী আসে, তারা আবার সেই 4টায় গেট খুলবে বা শীতকালে 3:30টায় গেট খুলবে। কিন্তু তাদের যে কোথায় দাঁড়াবে, তাকে যে বিশেষভাবে তার প্রাণে আঘাত লাগতো, সেটি আমরা দেখেছি। আমি বলছি এক্ষুনি, সেটি বইও হয়তো একটু পড়েছেন, যে তাদের না আছে মাথা গোজার ঠাই, রোদ বৃষ্টিতেই তার দিকে দাঁড়িয়ে থাকতে হয়, নাহলে ফিরে যেতে হতো। তো মহারাজ ওখানে সারদা পীঠে, সেখানে দোতলার উপরে বুক স্টলের, তিনি শ্রীরামকৃষ্ণ দর্শন বলে একটি জায়গা করলেন। তাদের উদ্দেশ্য দেখুন কত সুন্দর। এক তো তাদের একটু ছায়ায় বা ফ্যানের তলায় দাঁড়ানোর সুযোগ হলো, তো একই সাথে কিন্তু তারা
আজে বাজে চিন্তা না করে ঠাকুর মহাস্বামীজির মানে জীবনলীলা নিয়েই তারা কিন্তু অনুধ্যান করতে পারবে, মানে তাদেরও যাতে সার্বিক ডেভেলপমেন্ট হয়, এইটাই ছিল তার লক্ষ্য। এবং একই সাথে ওই আশ্রমে যাতে আর্থিক উন্নয়ন হয় সেটিও হবে। তো এইগুলি কিন্তু কত দূরদৃষ্টি তা সেটা ভাবুন। আমি তো আগেই বলেছি যে মঠে কিছু করতে যাওয়া মানে অনেক রকম। প্রথমে তো যে গানের ব্যাপারে বললাম, কর্তৃপক্ষের পারমিশন চাই। তারপরে অনেক বড় বড় সাধু আছে যারা হচ্ছে যে রাজা মহারাজ টহাজের সঙ্গ করেছেন, যারা গান বোঝেন, তো তাদের কাছ থেকেও আবার শুনিয়ে তাদের পারমিশন নিয়ে চেঞ্জ করে তারপরে ফাইনাল এইরকম বেরিয়েছে। এবং একই সাথে প্রত্যেক জিনিসের তার কাছে যারা কর্মী তার দিকে যেমন ফ্রিডমও দিতেন, তেমনি কাজের গুণগত মান যাতে ঠিক থাকে সেদিকেও তিনি কিন্তু তীক্ষ্ণ লক্ষ্য দিতেন। তো সেই হিসাবে কিন্তু আমরা এই ভক্তদের তাদেরও যাতে এইরকম কল্যাণ হয় তার জন্য কিন্তু সদা সর্বদা এই তার ওই প্রাণ ব্যাকুল হতো। আপনারা জানেন যে ভক্তদের শুধু ওইটুকু থাকার মানে সিংহ দর্শন তো ওই সময়ে গেল, তিনি যখন জেনারেল সেক্রেটারি হয়েছেন তখনও কিন্তু সেইগুলো একই রকমভাবে তার মনে ছিল, মানে কারণ আমরা দেখলাম তখন যাতে পার্মানেন্ট হয় একটা ঘর, তো সেখানে তাদের ওয়েটিং হল বলে উনি আবার তৈরি করলেন, মানে যাতে অসময়ে ভক্তরা এলে সে একটু অন্তত টয়লেট করতে পারে, আর জল খেতে পারে, তেমন হলে একটু চা খেতে পারে, সেই রকমভাবে তিনি ওখানে মানে ওয়েটিং হল শুরু করেছিলেন। সেটি আমরা জানি অনেক কষ্ট করে তাকে করতে হয়েছে। তো এগুলো যে তাদেরও যে আমাদের সাধুদেরও যেমন ডেভেলপমেন্ট হয়, তেমনি ভক্তদেরও যাতে সার্বিক উন্নতি হয় আধ্যাত্মিক এবং অন্যভাবেও, মানে মানে দৈহিক সুখ সুবিধা, সেগুলোর দিকেও কিন্তু সতর্ক দৃষ্টি ছিল। এগুলো মাত্র আমরা একটা দুটো ঘটনা বলছি, কিন্তু এটা একটা মানে কমন ছিল। আপনারা জানেন যে ওই সময় শুধু তাই নয়, মহারাজের এত তীক্ষ্ণ মেধা, মানে স্মৃতিশক্তি, এত ইতিহাস জ্ঞান, হাওড়ার মনে হয় কোনো প্রত্যেকটি গ্রাম তিনি জানতেন, বললেই বলে দিতেন এইটা এই জায়গায় এইভাবে যেতে হবে, এই রকম। আসলে তিনি তো ওখানে 78-এ একটি বড় রিলিফ করেছেন। শুধু তাই নয়, ওই সময় দেখেছেন মানুষদের কি অবস্থা, তার জন্য যেগুলি দরকার তার জন্য কিন্তু তিনি অ্যাক্টিভলি মানে চেষ্টা করেছেন। যেমন আপনারা হয়তো শুনেছেন যে যুব মহামণ্ডল, মানে যাতে স্বামীজির ভাবে ইয়াংরা উদ্বুদ্ধ হয়, এবং যুব মহামণ্ডল মানেই মানে অ্যানুয়াল ফাংশন মহারাজ থাকবেনই, এই এত ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এছাড়া দেখেছি যে এই আপনারা বিবেকানন্দ স্বাস্থ্য সেবা সংস্থা, তিনি দেখলেন যে গ্রামের দিকের মানুষের কোনো সেরকম স্বাস্থ্য মিনিমাম মানে হেলথ ফেসিলিটি নেই, তখন ওদের ইন্সপায়ার করলেন যাতে রিমোট প্লেসে গিয়ে একটু স্বাস্থ্য সেবা দেওয়া যায়। তো এইগুলি হচ্ছে যে তেমনিতে আমরা যেটা বলছিলাম যে সংঘগত প্রাণ, অর্থাৎ ভক্তদের এবং সাধারণ মানুষেরও যাতে কল্যাণ হয়, তাদের সার্বিক কল্যাণ হয়, এবং একই সাথে যারা সেবা করছে তাদেরও যেমন উন্নতি হবে এবং যাদের করছে তাদেরও সুবিধে হবে, বা ঠাকুরমার প্রতি ধীরে ধীরে অনুরাগ হবে। এই দূরদৃষ্টিতা, ভালোবাসা, এটি কিন্তু কম নয়। আর বলেছি যে তার শাস্ত্র এবং সঙ্গীতে অনুরাগ, মানে প্রবল অনুরাগ। তিনি গান ভালোবাসতেন, এবং শুধু ভালোবাসা নয়, তখন কালী কীর্তন আমাদের একজন মহারাজি গাইতেন, কিন্তু একটা ট্রেডিশনাল যে থাকবে সেটি কিন্তু ওনার মনে হয়েছে সাধু ব্রহ্মচারীদের নিয়ে তিনি ওই কালী কীর্তনও একটি, মানে আপনারা স্মরণ সভার দিনে বেলুর মঠে তারা গাইলেন, এবং আমরা দেখেছি মহারাজ নিজেও তাদের ইন্সপায়ার করার জন্যে ঠাকুরের নাট মন্দিরে বসে তিনি কালী কীর্তন গাইতেন।
তো ওদের সঙ্গ দিতেন, ইন্সপায়ার করতেন, এবং আমরা একটা মানে এখন একটা নির্দিষ্ট শেপে পেয়ে গেছি এই কালী কীর্তনও। এবং তিনি সমস্ত রাগ সম্বন্ধে তার অদ্ভুত নলেজ ছিল, তিনি দূর থেকে শুনলেই বলে দিতে পারতেন এই রাগ। এবং শাস্ত্রে ছিল তার প্রবল অনুরাগ, তিনি সমস্ত, এবং শুধু অনুরাগ না, তিনি মানে অদ্ভুত স্মৃতিশক্তি, যখন যে কোনো কোটেশন চাইলেই তিনি বলে দিতে পারতেন। এবং আমরা ট্রেনিং সেন্টারে 2 বছর মহারাজকে আচার্য রূপে পেয়েছি। উনি আমাদের বৃহদারণ্যক উপনিষদ পড়াতেন, এবং ওই সময় জানলাম যে উনি খুব গরম কফি খেতে ভালোবাসতেন, ওনার জন্য আলাদা ফ্লাস্ক থাকতো, মানে খুব গরম গরম খেতে পারতেন, যাতে যে ফ্লাস্কে একদম গরম থাকবে সেরকম। তো এটি মহারাজ খেতেন। তো এই শাস্ত্রী ছিল প্রবল অনুরাগ আর দক্ষ প্রশাসক, সকলকে মানিয়ে নিয়ে চলার একটি অসাধারণ ক্ষমতা। মানে কাউকে কিন্তু তিনি দেখুন, জেনারেল সেক্রেটারি মানে চিফ এক্সিকিউটিভ, তিনি যা বলবেন তাই হওয়া উচিত। কিন্তু তিনি কখনোই কাউকে, মানে কারো যদি মানে অমত থাকে তাকে না চটিয়ে, মানে তা তিনি অন্য পথ দিয়ে গিয়ে, মানে যাতে কোনো রকম মানে অশান্তি না করে, অথচ সে কাজটি তিনি হাসিল করে নিতেন। এগুলো কিন্তু কম নয়। এবং এই জন্যে আমরা হচ্ছে যে কোনো সময় তার কাছে ফ্রিলি যেতে পারতাম। আগেই আমি বলেছি, সে তিনি যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তিনি যখন জেনারেল সেক্রেটারি, এবং তিনি যখন প্রেসিডেন্টও, যখন খুশি আমরা গেছি, এমনকি তিনি খাচ্ছেন তখনও তিনি এইরকম করছেন। আরেকটি বলছি যে ওই যে আমি বললাম, তিনি জেনারেল সেক্রেটারি যা বলবেন, বলতে পারেন যে তোমাকে এই কাল থেকে এই কাজটা করতে হবে, বলেই দিতে পারতেন। আমি যখন জাস্ট প্রথম প্রায় 10-12 বছর পরে আমি তপস্যায় গেছি, তো তপস্যায় নয়, আমি তীর্থক্ষেত্রে গেছি 4 ধাম করবো বলে। তো কঙ্কালে আছি, হঠাৎ মহারাজের ফোন। দেখুন কিভাবে বলছেন, মানে কত, মানে ভাবা যায়নি যে এগুলো আমরা এক্সপেক্ট করিনি, মানে অসাধারণ। তিনি ফোন করে বলছেন যে তুমি কবে ফিরবে। আমি বললাম যে কবে ফিরবো। তখন মহারাজ বলছেন, দেখো আমি তখন আরোগ্য ভবনের চার্জে, বয়স্ক সাধুরা যেখানে থাকেন সেখানে চার্জে আছি। তো মহারাজ বলছেন, দেখো তোমাকে আমি ডিস্টার্ব করতে চাইনি, কিন্তু ডিসপেন্সারির যে ইনচার্জ, মানে তখন শিবু মহারাজ ছিলেন, ও এতই উথালা হয়েছে, ওকে 3 মাস ছাড়তেই হবে। তো তুমি এসে ওই 3 মাস একটু দেখে দিও, মানে দেখে দিবে, কারণ নাহলে 3 মাস পরে তোমাকে আমি আরোগ্য ভবনে ফিরিয়ে নিয়ে আসব। তো তিনি তো বলতে পারতেন তুমি এই সময় এখানে এসে নেবে, 3 মাস ওই কাজ করবে, কিন্তু যেভাবেই বললেন, তো ভাবা যায়নি যে তিনি একজন চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ, অর্থাৎ মানে এরকম ভাবেই বলছে। আমি তো বলছি ঠিকই আছে মহারাজ, কারণ আমাকে অন্যরাও বলেছে তুমি নিয়ে নিলে। আমি বললাম তিনি বলছেন, তা না বলার কি আছে। তো 3 মাস তো হলো, পরেও আমরা বলেছি, তারপরে তো উনি আর নিলেন না ফিরে। পরে আমি বলেছি মহারাজকে, যে মহারাজকে বলেছি যে অ্যাডমিনিস্ট্রেশন আমার ভালো লাগে না। না বলে, কই আমি তো এতদিন অ্যাডমিনিস্ট্রেশন করছি, তোমার যখন একবারে অসুবিধা হবে তখন বলো। তো তো আসলে তার কাজে মানে কাজ করে কোনো রকম মানে অসুবিধে হওয়ার কারো ছিল না। তো মানে তিনি ফ্রিডমও যেমন দিতেন, তেমনি একই সঙ্গে কোয়ালিটিও দেখে নিতেন। এবং কারো কথা শুনে কিন্তু তিনি কোনো ডিসিশন নিতেন না, তিনি সেইটিকে আবার ভেরিফাই করে তবে কিন্তু ডিসিশন নিতেন। আর আমি যেটা বললাম যে এই যে আমরা ভালোবাসা পেয়েছি, শুধু তাই নয়, আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, করোনার সময় আমি মহারাজের কাছে তো যেতে, আমাদের তো রেস্ট্রিকশন আছে, যাওয়া যাবে না, কেউ কার কাছে যাওয়া যায় না, শুধু মন্দিরে ঠাকুরের দূর থেকে, তাও আবার যে ডিস্টেন্স রেখে সন্ধ্যা আরতি আর মঙ্গল আরতি এগুলোই ঠিক আছে। তো কিন্তু মহারাজকে যাতে কিছু না চিন্তা করেন, আমি রোজ ফোন করে জেনে নিতাম যে আমার কেমন আছেন উনি, এবং উনিও জিজ্ঞেস করতেন কেমন আছে। আমি তো ন্যাচারালি বলতাম ভালোই আছি, কিন্তু ওই সময় আমার শরীরটি খুব খারাপ ছিল, কিন্তু আমি বলতাম ভালো আছে, ভালোই আছি, শরীর থাকলে তো কিছু খারাপ হবেই, তো ন্যাচারালি। কিন্তু মহারাজ কোনোভাবে শুনেছেন যে আমার শরীরটা খুব ভেঙে গেছে, তো তার ভক্তদের সেবকদের কাছেই শুনে থাকতে পারেন।
তো আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, ডক্টর বক্সি, কেবি বক্সি, মানে কলকাতার একজন সেই বড় কার্ডিওলজিস্ট, তিনি হঠাৎ একদিন আমাকে ফোন করছেন। তো ফোন করে বলছেন, আচ্ছা তোমার কি হয়েছে? না বললাম কেন? না বলছে, না প্রেসিডেন্ট মহারাজ বললেন ওই ছেলেটার শরীরটা একটু খারাপ হয়েছে, তো তুমি একটু দেখো তো কি হয়েছে, যাতে একটু শরীরটা ভালো মানে ঠিক হয়, তোমার যদি কিছু উপদেশ দেওয়ার দরকার হয় দিও। বলছে আমি তো তোমার ডাক্তারের সঙ্গেও ফোন করে জেনে নিয়েছি কি ব্যাপার, আমাকেও জিজ্ঞেস করলেন, তারপরে উনি যা ইনস্ট্রাকশন দেওয়ার দিলেন। তো ভাবুন, আমি একজন সাধারণ সাধু, না অনেক জুনিয়র, কিছুই না, তার নাতির বয়সী। তো এই ছিল ভালোবাসা। আমি বলেও নয়, আমি অন্য সকল সাধুদের কথাও বলছি। একজন সাধুকে 3 মাসের জন্যে মানে উত্তর কাশীতে তপস্যা করতে বলা হয়েছে। তো ওনারা এই সব ডিসিশন নিয়ে বলেছেন। তো তিনি সেদিন সন্ধ্যায় মাকে প্রণাম করতে গেছেন, মাকে প্রণাম করেছেন, করতে গেছেন। সেই সময় দেখলেন আরেকজন সাধু প্রণাম করে চলে যাচ্ছে, কিন্তু সে এমনভাবে কাশছে। তো মহারাজ তখন তার সঙ্গে যে একজন সাধু ছিল তাকে বললেন, যাও, মহারাজের হচ্ছে যে কে কে কাশছিল দেখো তো। সে তো তাড়াতাড়ি করে ছুটে গিয়ে দেখে এলো যে সাধুটির উত্তরকাশী যাওয়ার কথা সেই কাশছিল। তো মহারাজ তাকে ডেকে নিলেন, ডেকে ওই দিন না অফিসে পরে ডেকে তাকে বলছেন, তুমি যাও ঠিকই আছে, কিন্তু তার আগে তুমি ডাক্তার দেখিয়ে শরীরটা ঠিক করে যাও। তো ভাবুন, এই যে কাকে ভেতর থেকে ভালোবাসা বা এই বলে, তো তিনি তো নাও দেখতে পেতেন, নাও বলতে পারতেন, তো অত জুনিয়র সাধু, যাই হোক। তো এই ছিল তার ভালোবাসা। তা ভাবা যায়নি যে এইরকম সকলের প্রতি সঙ্গ, এই জন্যই বললাম সঙ্ঘগত প্রাণ। একটা না আমি অনেক মানে একঘেয়ে কিছু কথা বলেছি, যে মহারাজ একই সঙ্গে কিন্তু অনেক মজাই করতেন। আপনারা একটা মজা শুনলেন, সিদ্ধেশানন্দজি বললেন, তো মাঝে মাঝে এরকম মজাও করতেন। মজা মানে মজার মজার গল্প বলতেন। তা একদিন বলছেন, জানো একটা কবির লড়াই হচ্ছে। কবির লড়াইয়ের আপনারা জানেন যে কবির লড়াইয়ে একজন একটা প্রশ্ন করে, আরেকজন তার উত্তর দেয়। তা একজন বলছে, লাভ দিয়ে সমুদ্র পার কে হয়েছিল শুনি? তখন অপরজন বলছে, 10 আনা 6 আনা বলবো কেন আমি? মানে 10 আনা 6 আনা মানে যে লিডার সে 10 আনা পাবে আর ও 6 আনা পাবে। তো স্বাভাবিকভাবেই সে বলছে, 10 আনা 6 আনা বলবো কেন আমি? তখন সে বলছে, আজ থেকে হলো ভাই সমান সমান। তখন বলছে, সাগর পার হয়েছিল বীর হনুমান। তো এইরকম আরেকটি বলছেন যে এক স্বামী স্ত্রী তারা থাকে, নিজেদের মতো ভালোই আছেন, তার বাড়িতে অনেক গেস্ট এসেছে। তো বাড়িতে গেস্ট এসেছে, তো গেস্টের দুজনে মিলে আদর আপ্যায়ন করেছে। তারপরে স্ত্রীর খুব ইচ্ছা তাদের একটু গান শোনাবে। তো ঠিক আছে, তা হারমোনিয়াম সব সেট করে দিয়েছে। তো এবারে গান শুরু করতে যাবে, তার স্বামীটি বলছে, তুমি গাও, আমি বাইরে যাই। তো বলে বাইরে বেরিয়ে গেছেন। তা গান শেষ করে তখন তাকে ধরেছে যে, তুমি বাইরে বেরিয়ে এলে কেন? তখন বলছে যে, আমি যদি ওখানে থাকতাম লোকে ভাবতো স্বামী ওকে মারছে। তার মানে সে এমনভাবে গান গায়, তো সেটি যেন মনে হয় কাঁদলে কেউ মার দিলে যেরকম কান্না হয়, তো সেরকম ভাবে তার গলা স্বাভাবিকভাবেই। তো সে আর ওখানে তো বলা যাবে না, তাহলে তো স্ত্রী তো চোটে লাল হয়ে যাবে। তো ন্যাচারালি এইভাবেই এইরকমও মাঝে মাঝে মজার হতেন এবং সময় উপযোগী কাজ করতেন। আপনারা একটা শুনলে অবাক হয়ে যাবেন। মহারাজ মন্দিরে যাচ্ছেন, সঙ্গে যাচ্ছে আমাদের নীলাদ্রি মহারাজ। কিন্তু সেদিনে ওর কোনো কারণে অনেকের হিক্কা যখন হয়, বারে বারে হতে থাকে। তো সে অত ওই রকম সামনে যাচ্ছে, হিক্কা খুব হচ্ছে দেখে মহারাজ নিজে তার পিঠে দুমদুম করে
পায়টা ঠিক মেরে দিয়েছে। তো ও তো অবাক হয়ে গেছে, হকচকিত হয়ে গেছে, গিয়ে হঠাৎ ঘুরে দেখে যে কে আমাকে মারলো, কেউ তো ছিল না সঙ্গে। তখন দেখে মহারাজই মেরেছেন। তখন উনি তো চুপচাপ আছেন, তারপরে ও ঘুরে কি হলো। তখন একটু পরে মহারাজ বলছেন, কি বন্ধ হয়েছে তো? তো এইগুলো তো কম ছিল না। এই সময় কি গো, ঠিক আছে, আচ্ছা। আজকের দিনে আমরা যেটা দেখি, তো এরকম মজার মজার অনেক অনেক সময় কিন্তু তিনি উত্তর দিয়ে দিতেন, নিজে ডাইরেক্ট দিতেন না। এমনভাবে প্রশ্ন করতেন মানে প্রতিপক্ষকে, তো তার প্রশ্ন করলে তার মধ্যেই সে উত্তর এসে যেত। এইরকম আপনারা বইও পড়ে থাকবেন। ওই বিশেষ করে পাঞ্জাবি একজন সঙ্গে ট্রেনে যাচ্ছিলেন, সেরকম তো পড়েছেন, আমি ওই জন্য এটা আর বলছি না। আজকের দিনে কিন্তু আমরা সাধারণ মানুষেরা বিশেষ করে অলৌকিক জিনিস চাই, অলৌকিকতা। মিডিয়া তো আরো বেশি করে, মানে প্রত্যেকেই, মানে কি ভক্ত সাধারণ মানুষ সবাই আধ্যাত্মিক পুরুষ মানেই তার কাছে কিছু অলৌকিক শক্তি আছে, আমাদের যেন সেই অলৌকিক জিনিস চায়, দেয়। তো এগুলো সাধারণ মানুষ খুবই বেশি পছন্দ করে, এবং মিডিয়া তো আরও তাকে একটু কিছু সামান্য জিনিস ঘটলেও সেটাকে রং চড়িয়ে অলৌকিক জিনিস ঘটায়, মানে দেখিয়ে দেয়। কিন্তু দেখুন, ঠাকুর মা স্বামীজি কিন্তু এই অলৌকিকতাকে কখনোই গুরুত্ব দিতেন না। অলৌকিকতা আধ্যাত্মিক জীবনে স্বাভাবিকভাবেই আসে, কিন্তু এগুলিকে আপনারা ভালো করেই জানেন, স্বামীজিকে ঠাকুর অষ্টসিদ্ধি দিতে চেয়েছিলেন, কিন্তু স্বামীজি যখন নিতে চাইলেন না তখন ঠাকুর খুশি হয়েছিলেন। আমরা ঠাকুর মা স্বামীজির জীবনে দেখতে পাই যে এই রকম বহু অলৌকিক ঘটনা তাদের জীবনের যেন সাধারণ অঙ্গ। আপনারা তো মায়ের জানেন, জীবনী পড়েছেন, ঠাকুরের জীবনী পড়েছেন, কত রকম ওই রকম বলক, সেই দল ঘাস কেটে দেওয়া বলুন বা অষ্টসখী এসে নিয়ে যাওয়া বলুন, এগুলো তাদের কিন্তু স্বাভাবিক জিনিস, কিন্তু তারা যে নর্মাল আচরণ করতে এগুলোকে গুরুত্ব দিতেন না। এবং কখনো তিনি এবং আমাদের সঙ্গের ট্রেডিশনও আমরা তাই দেখেছি যে আমাদের কেউই ওইগুলিকে বেশি গুরুত্ব দিতেন না, কারণ মানুষ ওগুলো আধ্যাত্মিক জীবনের প্রতিবন্ধকতাও সৃষ্টি করে। এবং মহারাজকেও দেখেছি যে অনেকেই এসে বলছে, এটা খুবই স্বাভাবিক, যা আপনি মাথায় আশীর্বাদ করে দিন যেন আমার ছেলে এই পরীক্ষায় পাশ করে যায়, আপনি আশীর্বাদ করে দিন আমার অমুকের যেন রোগটা সেরে যায়, আপনি আশীর্বাদ করে দিন আমার অমুক ছেলের যেন চাকরি হয়। এরকম অনেকেই, প্রায় প্রত্যেক দিনই অনেকেই আসে, তারা এরকম যে মাথায় আশীর্বাদ করলে যেন ওই রকম হয়ে যাবে। কিন্তু মহারাজ বারে বারে বলতেন, তোমরা ঠাকুর মাকে গিয়ে বলো, প্রার্থনা করো। শুধু তাই নয়, পরে সেবকদের কাছে বলতেন যে এইরকম হলে তো একটা বিরাট লম্বা ফদ্দ হবে, সেটা ঠাকুরের কাছে পোস্ট করে পাঠাতে হবে। তো এই অলৌকিকতাকে কিন্তু দেখুন, অলৌকিকতা আপনারা জানেন, ওই চেয়ারে যাদের তিনি বসান তাদের সারা জীবনটা দেখুন, তাদের কর্মজীবন, সাধন জীবন। আপনারা মহারাজের জীবন জানেন যে তিনি তিনি যখন চাকরি করছেন বোম্বেতে, তখন সকালে গ্র্যাজুয়েশন হওয়ার জন্য কলেজে যাচ্ছেন, আবার বিকেলবেলা হচ্ছে যে সন্ধেবেলা তিনি আবার হচ্ছে যে আরেকটা হচ্ছে ডিপ্লোমার জন্য করছেন, তো কম নয়। এবং সঙ্গেও তাই এত বছর তিনি দীর্ঘদিন দেখুন কিভাবে যাতে ঠাকুরের মানে এই ভাব সকলের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সকলের যাতে মঙ্গল হয় তার জন্য চেষ্টা করা। এই যে এত কর্মজীবন, একটা সাধন জীবন, তার মানে ঠাকুর যাদের ওই জায়গায় বসান তাদের দিকে একদম নির্মল করেই বসান। আর আপনারা জানেন শাস্ত্র কি বলে, যে নির্মল হৃদয়ে তার প্রকাশ খুবই স্বাভাবিক, কিন্তু তারা কখনো গুরুত্ব দিতেন না। এরকম একটি ঘটনা বলছেন, একদিন প্রণামের সময় এক মহিলা এসছেন,
প্রণামের সময় একদিন এক মহিলা এসে, সেদিন তার আগে হয়তো একদিন দুদিন চেষ্টা করেছে, পারেনি বলতে, সেদিন একদম সোজা চলে গেছে মহারাজের কাছে, গিয়ে বলছেন, মহারাজ আজকে আমাকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে। তখন বলছে, তখন সেবকরা বলে জোরে জোরেই বলছেন, তখন সেবকরা বলছে যে মহারাজ উনি কিছু জানতে চাইছেন। তখন আবার জোরে বলল যে মহারাজ আপনি কি শ্রীরামকৃষ্ণদেবকে দেখেছেন? একদম সোজা প্রশ্ন। আর মহারাজেরও পলটেনিয়াস উত্তর, আরে আমার জন্মের আগেই তো তিনি এই ধাম ছেড়ে চলে গেছেন। মহিলা আমার প্রতি প্রশ্ন সঙ্গে সঙ্গে করেছেন, আপনি কি ভগবানকে দেখেছেন? মহারাজ সামনে যারা ভক্তরা ছিল ও যে দেখছো না, এই তো সকলের মধ্যে আমরা ভগবান দেখছি, বলে চুপ করে গেলেন। আর মহিলাও আর প্রশ্ন করার সাহস করলো না। তো এই জিনিস, তো ওই জন্য আমরা কিন্তু তার কর্মজীবনে কি করে আমরা অনুসরণ করে নিজেদের আধ্যাত্মিক উন্নতি করতে পারবো, সেই দিকেই কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া উচিত, কোনো অলৌকিক জিনিসের উপর না আকর্ষিত হয়ে। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি এবং মহারাজের চরণে প্রার্থনা করি তিনি আমাদের সেই শুভ বুদ্ধি দিন, আমাদের আরো তাদের কাছে টেনে নিন। সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি শেষ করছি।